এইমাত্র সাগরে তৈরি হলো ভয়ঙ্কর ঘূর্ণাবর্ত। আসছে নতুন ঘূর্ণিঝড় আসানা। আজ রাতেই পশ্চিমবঙ্গের জেলায় জেলায় ভারী বৃষ্টিপাতের সতর্কবার্তা রয়েছে। বেশ কয়েকটি জেলায় বজ্র বিদ্যুৎ সহ তুমুল বৃষ্টিপাতের সতর্কবার্তা জারি করল আলিপুর আবহাওয়া দপ্তর। তবে ঠিক কোন কোন জেলাগুলিতে বজ্র বিদ্যুৎ সহ ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে, ঘূর্ণিঝড় আসানাকে নিয়ে আলিপুর আবহাওয়া দপ্তর কী জানিয়েছে, সমস্ত কিছু আপনাদেরকে এই ভিডিওটিতে লাইভ আপডেটেই জানিয়ে দেব। তো বন্ধুরা, এই ভিডিওটি আপনার জন্য খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে। ভিডিওটিতে আপনারা প্রথম থেকেই শেষ পর্যন্ত সঙ্গে থাকবেন এবং নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন এবং পাশের দেওয়া বেল আইকনটিকেও প্রেস করবেন এই ধরনের লেটেস্ট ভিডিওর আপডেটগুলো সর্বপ্রথম সবার আগে পাওয়ার জন্য। তো এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি যে পশ্চিমবঙ্গের দক্ষিণের জেলাগুলিতে ভারী বৃষ্টি। তো আপনারা পরিষ্কার লাইভে দেখতে পাচ্ছেন যে কলকাতাতেও বৃষ্টিপাত থাকছেই, পাশাপাশি এদিকে উলবেড়িয়া, বারুইপুর, জয়নগর, গোসাবা, দক্ষিণ চব্বিশ পরগনা, হাওড়া, হুগলি, এদিকে দেখতে পাচ্ছেন এদিকে হাবড়া, চন্দ্রনগর, খড়দা, এদিকে পান্ডুয়া, চাকদা, বনগাঁ, শান্তিপুর, কৃষ্ণনগর, বর্ধমান, আরামবাগ, কতুলপুর থেকে শুরু করে চন্দ্রকোনা, গোয়ালতর, ঝাড়গ্রাম, খড়গপুর, বালিচেক থেকে শুরু করে বেলদা, গোপীবল্লভপুর, চাকুলিয়া, খাতড়া, বিষ্ণুপুর, কতুলপুর থেকে শুরু করে বাঁকুড়া, পুরুলিয়া, এদিকে রঘুনাথপুর, আসানসোল, চিত্তরঞ্জন থেকে শুরু করে দেখতে পাচ্ছেন বলরামপুরের দিকে কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা। তবে সব থেকে ভারী লেভেলের যে বৃষ্টি, সেটা বৃষ্টি এবং বজ্রমুট করলেই আপনারা নিজেরাই বুঝতে পারবেন। বৃষ্টি এবং বজ্রমুট করলে এই মুহূর্তে ভারী বৃষ্টির সম্ভাবনা ঠিক কোথায় কোথায় রয়েছে আপনারা পরিষ্কার নিজেরাই কিন্তু দেখতে পারবেন। তো বৃষ্টি এবং বজ্রমুট করলে এই মুহূর্তে আপনারা পরিষ্কার যেটা লাইভে দেখতে পারবেন, যে এই মুহূর্তে কলকাতায় যেমন বললাম বৃষ্টিপাতের সম্ভাবনা, তেমনটাই আমরা পরিষ্কার দেখতে পাচ্ছি কলকাতার দিকে আমরা বজ্র বিদ্যুৎ সহ এই মুহূর্তে ভারী বৃষ্টি লক্ষ্য করতে পারছি। শুধু কলকাতা নয়, হাওড়া, হুগলি, এদিকে খড়দা, চন্দ্রনগর, হাবড়া থেকে শুরু করে পান্ডুয়া, চাকদা, যেই জায়গাগুলি বললাম বেসিক্যালি এখানে আমরা দেখতে পাচ্ছি বজ্র বিদ্যুৎ সহ তুমুল বৃষ্টিপাত। পাশাপাশি বৃষ্টিপাতের অ্যালার্ট রয়েছে এদিকে মেহেরপুর, আলমডাঙ্গা, দামোদা থেকে শুরু করে দেখতে পাচ্ছেন যে বাংলাদেশের এদিকে যশোর থেকে শুরু করে সাতক্ষীরা, খুলনা, এদিকে শ্রীকান্তপুর, মংলা থেকে শুরু করে বাগেরহাট, এদিকে দেখতে পাচ্ছেন শ্যামনগরের দিকেও থাকছে বৃষ্টিপাত। তো এই মুহূর্তে বৃষ্টিপাত রয়েছে দক্ষিণবঙ্গের জেলায় জেলায়। উত্তরবঙ্গের পরিস্থিতি কি? উত্তরবঙ্গে যদি দেখি আকাশ পরিষ্কার, মূলত উত্তরবঙ্গে সেভাবে আমরা বৃষ্টিপাতের কোনো রকম সতর্কবার্তা দেখতে পাচ্ছি না। তবে এই মুহূর্তে উত্তরবঙ্গের দিকে আকাশ কিন্তু মূলত আমরা পরিষ্কারই দেখতে পেরেছি। কিছুক্ষণ আগে কিছুটা আকাশ মেঘলা থাকলেও তবে বৃষ্টিপাতের সতর্কবার্তা উত্তরবঙ্গের দিকে নেই বললেই চলে। এই মুহূর্তে আকাশ কিন্তু মূলত উত্তরবঙ্গের পরিষ্কার দেখতে পাচ্ছি। এদিকে বাংলাদেশের সিলেট, ময়মনসিংহ থেকে শুরু করে এদিকে ত্রিপুরার দিকে দেখতে পাচ্ছি যে আকাশ মূলত পরিষ্কারই রয়েছে। সেভাবে যে বৃষ্টিপাত অর্থাৎ ভারী লেভেলের বৃষ্টি এই মুহূর্তে কিন্তু নেই বললেই চলে। দেখতে পাচ্ছেন আকাশ কিন্তু মূলত পরিষ্কার। রাতের দিকে যদি দেখি, রাতের দিকে 10টার পর বাংলাদেশের সিলেট বিভাগের দিকে কিছুটা বৃষ্টি বাড়তে পারে, যেমন এদিকে লখাই, কিশোরগঞ্জ, সিলেট, এদিকে মদন থেকে শুরু করে মৌলভীবাজার, এখানে কিছুটা বৃষ্টি বাড়তে পারে। এবং যেমনটা বলছি যে কলকাতার আশেপাশে আজ রাতের দিকে বৃষ্টিপাত থাকছে, তেমনটাই আমরা দেখতে পাচ্ছি। তবে উত্তরবঙ্গের দিকে দার্জিলিং, কালিম্পং সাইডে কিছুটা বৃষ্টিপাত হলেও হতে পারে রাতের দিকে 10টার পর। তাছাড়া কিন্তু আপাতত বৃষ্টিপাত নেই বললেই চলে, অর্থাৎ এই মুহূর্তে আকাশ পরিষ্কার। শুধুমাত্র আমরা দার্জিলিং, কালিম্পং সাইডে কিন্তু একটা হালকা পশলা বৃষ্টি রাত্রে লক্ষ্য করতে পারছি। তাছাড়া বাংলাদেশের পূর্ব সাইড ঢাকাতে কিছুটা বৃষ্টি, ত্রিপুরাতেও কিন্তু আপাতত কোনো রকম বৃষ্টিপাতের অ্যালার্ট এই মুহূর্তে কিন্তু আমরা ত্রিপুরাতেও লক্ষ্য করতে পারছি না, অর্থাৎ ত্রিপুরাতেও সেভাবে ভারী বৃষ্টিপাতের অ্যালার্ট নেই। তবে ত্রিপুরাতে বৃষ্টিপাত যেটা আমরা লক্ষ্য করতে পারছি রাত্রের দিকে, অর্থাৎ রাত 1টার পর আগরতলা, আমবাসা থেকে শুরু করে খোয়াই এই সাইডটাতে কিন্তু বৃষ্টিপাত হলেও হতে পারে। আবার বজ্র বিদ্যুতের অ্যালার্টও কিন্তু দেখতে পাচ্ছি। অসমের দিকে মাঝরাতে গুয়াহাটি, তেজপুর সাইডে কিছুটা বৃষ্টি হতে পারে। বৃষ্টিপাতের পরিমাপে যদি আমরা পরিমাপে যাই, অর্থাৎ পরিমাণে যাই,
তাহলে আমরা দেখতে পারবো 12 ঘন্টা পরবর্তী এই এই যে 12 ঘন্টা যে রয়েছে, পরের যে 12 ঘন্টা রয়েছে, 12 ঘন্টার আপডেটে আমরা দেখতে পারবো। এখানে তো 12 ঘন্টার আপডেটে দেখতে পারলে দেখতে পাচ্ছেন, যেমনটা বললাম যে কলকাতার আশেপাশে বৃষ্টি, তেমনটাই আমরা দেখতে পাচ্ছি। বাংলাদেশের ঢাকা সংলগ্ন বেশ কয়েকটি জেলায় বৃষ্টিপাত এবং উত্তরবঙ্গের দিকে খানিকটা বৃষ্টি থাকতে পারে, জলপাইগুড়ির দিকে, আলিপুরদুয়ারের দিকে পরবর্তী 12 ঘন্টায়। পরবর্তী 24 ঘন্টায় যদি আমরা দেখি, 24 ঘন্টাতেও কিন্তু আবহাওয়ার একটা মেজর পরিবর্তন আপনারা প্রত্যেকেই লক্ষ্য করতে পারবেন। দেখতে পাচ্ছেন 24 ঘন্টায় বৃষ্টিপাত বাড়বে বাংলাদেশের পূর্ব দিক, সিলেট, ময়মনসিংহ, ঢাকা থেকে শুরু করে চট্টগ্রাম বিভাগটা, অর্থাৎ গোটা চট্টগ্রাম বিভাগ, লখাই, কাশপিয়া, কিশোরগঞ্জ, মদন থেকে শুরু করে এদিকে নাগেরপুর, ফরিদপুর, এই সাইডে যশোর, এই সাইডে বৃষ্টিপাত থাকছে। এবং আমাদের পশ্চিমবঙ্গের পরবর্তী 24 ঘন্টায় দেখতে পাচ্ছি নদিয়ার দিকে একটু ভারী লেভেলের বৃষ্টি এবং সিউড়ি, কাটোয়া, দুমকা, নলহাটির সাইডে কিন্তু বৃষ্টি থাকছে উত্তরবঙ্গের ওপরের 5টি জেলায়, অর্থাৎ কোচবিহার, আলিপুরদুয়ার, জলপাইগুড়ি, দার্জিলিং এবং কালিম্পং, এই 5টি জেলায় কিন্তু বৃষ্টি থাকছে। অসমের গোয়ালপাড়া, গুয়াহাটি, তেজপুর, নগাঁও, এদিকে দেখতে পাচ্ছেন জোরহাট, নর্থ লক্ষিমপুর, ডিব্রুগড়, এদিকে তুরার দিকেও কিছুটা বৃষ্টিপাত থাকছে এবং সবথেকে বেশি বৃষ্টিপাত সিলেটে রয়েছে, কেননা সিলেটে একটা বন্যার সতর্কবার্তাও কিন্তু দেওয়া হয়েছে। তো বুঝতেই পারছেন সিলেটে কিন্তু বন্যার সতর্কবার্তা রয়েছে। তো বৃষ্টিপাতের যেটা আপডেট সেটা তো আপনাদেরকে জানিয়ে দিলাম। তো ঘূর্ণিঝড় নিয়ে যেটা আপনাদেরকে বলছিলাম যে ঘূর্ণিঝড় আসানা, যেটা আসার সম্ভাবনা রয়েছে খুব শীঘ্রই, সেই ঘূর্ণিঝড়কে নিয়ে যদি আমরা দেখি 12 তারিখ নাগাদ একটি ঘূর্ণাবর্ত তৈরি হতে পারে। 12 তারিখ নাগাদ বলেছিল আবহাওয়া দপ্তর যে একটি ঘূর্ণাবর্ত মায়ানমারের দিকে তৈরি হওয়ার তীব্র সম্ভাবনা রয়েছে। সেই ঘূর্ণাবর্তটি পরবর্তীতে নিম্নচাপেও কিন্তু পরিণত হতে পারে, অর্থাৎ 11 থেকে 12 তারিখ নাগাদই অ্যাকচুয়ালি সেই ঘূর্ণাবর্তটি তৈরি হবে। পরবর্তীতে যদি সেটা শক্তিশালী রূপ নেয় তাহলে কিন্তু নিম্নচাপে পরিণত হওয়ার তীব্র সম্ভাবনা রয়েছে। দেখতে পাচ্ছেন এখানে আমরা 12 তারিখে যদি দেখি একটি ঘূর্ণাবর্ত আমরা পরিষ্কার লক্ষ্য করতে পারছি যে একটি ঘূর্ণাবর্তের অবস্থান দেখতে পাচ্ছি এদিকে মায়ানমারের সিটওয়ে, এদিকে যদি আরেকটু ডিপলিভাবে দেখি দেখতে পারবো মায়ানমারের সিটওয়ে এবং বাংলাদেশের টেকেনাফ, এই সাইডে কিন্তু একটি ঘূর্ণাবর্ত লক্ষ্য করতে পারছি, যার হাওয়ার গতিবেগ গাস্টিংয়ে থাকছে। আমরা যদি দেখি তাহলে লক্ষ্য করতে পারছি প্রায় 70-80 কিলোমিটার গতিবেগ কিন্তু থাকছে এই ঘূর্ণাবর্তের। তো বুঝতেই পারছেন যে আরও একটি ঘূর্ণিঝড়ের সম্ভাবনা। যদি এই ঘূর্ণাবর্তটি শক্তিশালী রূপ নেয় তাহলে কিন্তু ঘূর্ণিঝড় আসানায় পরিণত হবে, এবং ঘূর্ণিঝড় আসানায় যদি পরিণত হয় তাহলে তো একটা বিপদ সংকেত থাকছেই আমাদের বাংলায়। তো বন্ধুরা বুঝতেই পারছিলেন ঘূর্ণিঝড় রেমালও কিন্তু এই জায়গাটিতেই একদম অবস্থান করছিল, যেটা আমরা বারবার লক্ষ্য করেছি যে আমাদের পশ্চিমবঙ্গ বাংলাদেশ উপকূলে যে ঘূর্ণিঝড়গুলো আছড়ে পড়ে বেসিক্যালি সেই ঘূর্ণিঝড়গুলো আমরা দেখি যে এই মায়ানমারের সিটওয়ে এবং বাংলাদেশের টেকেনাফ এই জায়গার দিকে কিন্তু মোড় নেয়, অর্থাৎ বাঁক নেয় এই জায়গাটিতে এসে, তারপর কিন্তু আস্তে আস্তে এটা কিছুটা শক্তিশালী রূপ নিতে থাকে। শক্তিশালী রূপ নিয়ে এটা কিন্তু পরবর্তীতে দেখতে পাচ্ছেন যে এটা কিন্তু ঘূর্ণিঝড়ে পরিণত হয়। যদি এই ঘূর্ণাবর্তটি আরও শক্তিশালী রূপ নেয় তাহলে কিন্তু ঘূর্ণিঝড়ের একটা সংকেত কিন্তু থাকছেই। এটা কিন্তু পরিষ্কার একদম বুঝতেই পারলেন আপনারা, একদম লাইভ আপডেটে আপনাদেরকে দেখাচ্ছি, কেননা আবহাওয়া দপ্তর জানিয়ে দিয়েছিল ঘূর্ণিঝড় রেমালের পরবর্তীতে কিন্তু ঘূর্ণিঝড় আসানা আছড়ে পড়ার তীব্র সম্ভাবনা রয়েছে। তো আপনারা প্রত্যেকেই জানেন যে এপ্রিল মে মাস ঘূর্ণিঝড় প্রবণ মাস এবং জুন জুলাই মাসও কিন্তু ঘূর্ণিঝড় প্রবণ মাস। যখন তখন ঘূর্ণিঝড় কিন্তু বঙ্গোপসাগরে তৈরি হতে পারে, তখন কিন্তু সেই ঘূর্ণিঝড় উপকূলে আছড়ে পড়ার তীব্র সম্ভাবনা কিন্তু থেকেই যায়। তো আমরা পরিষ্কার লাইভে দেখতে পাচ্ছি যে একটা ঘূর্ণিঝড় যেটা আমরা লক্ষ্য করতে পারছি, দেখতে পাচ্ছেন যে একটি ঘূর্ণাবর্ত যার হাওয়ার গতিবেগ যেটা আমরা লক্ষ্য করলাম, হাওয়ার গতিবেগ প্রায় 80 কিলোমিটার গতিবেগ থাকছে হাওয়ার, এটা 80 কিলোমিটার গতিবেগ নিয়ে ক্রমশ কিন্তু ঘনীভূত হচ্ছে। তো বুঝতেই পারছেন ঘন্টায় যদি 80 কিলোমিটার গতিবেগ নেয় তাহলে কিন্তু ঘূর্ণিঝড় অর্থাৎ ঘূর্ণাবর্তটি ঘূর্ণিঝড়ে রূপান্তরিত হতে পারে এবং একটা ভয়ঙ্কর বিপদ কিন্তু হতে পারে আমাদের পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশ বা মায়ানমার থেকে শুরু করে বা ওড়িশা যে কোনো একটি উপকূলে। তো আবারও কিন্তু একটা দুর্যোগ থেকেই যাচ্ছে। তো আশা করি আপনারা বুঝতেই পারলেন যে ঘূর্ণিঝড় রেমালের পর ঘূর্ণিঝড় আসানার যে সংকেত সেটা কতটা তীব্র সেটা কিন্তু এই আপডেটে আপনারা
পরিষ্কারভাবে জানতে পারলেন। তো আপাতত তাপমাত্রা নিয়ে সেরকম বিশেষ কিছু আপডেট নেই। তাপমাত্রা গত কয়েকদিন ধরে যা ছিল আজকেও তাই থাকবে, অর্থাৎ কলকাতার দিকে যদি আমরা দেখি তাপমাত্রা প্রায় সর্বোচ্চ যদি আমরা দেখি, যেটা আপনাদেরকে জানাচ্ছিলাম যে আজকের যে তাপমাত্রা ছিল সেটা যদি আমরা দেখি যে প্রায় 36 অর্থাৎ 34-35 ডিগ্রি এমনটাই ছিল কলকাতার দিকে তাপমাত্রা। এবং বেসিক্যালি আমরা যদি দেখি অন্যান্য জায়গাগুলির তাপমাত্রাও কিন্তু যদি আমরা দেখি তাহলে সেই একই রকম দেখতে পাচ্ছি যে প্রায় 34-35 ডিগ্রি সেলসিয়াসের মধ্যেই তাপমাত্রা। মালদাতেও প্রায় 35-36 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা থাকবে এমনটাই আবহাওয়া দপ্তরের পূর্বাভাস। শুধু পুরুলিয়া বাঁকুড়ার দিকে 37-38 ডিগ্রি থাকতে পারে, বর্ধমানের দিকেও থাকতে পারে এবং বীরভূম মালদার দিকেও থাকার সম্ভাবনা থাকছে। তবে উত্তরবঙ্গে 30-31 ডিগ্রি সেলসিয়াসের মধ্যেই তাপমাত্রা থাকার তীব্র সম্ভাবনা দেখতে পাচ্ছেন। কলকাতার দিকে যেটা বললাম 34-35 ডিগ্রি, এদিকে যদি আমরা দেখি কোলাঘাট, খড়গপুর, ঝাড়গ্রাম এদিকে 37-38 ডিগ্রি থাকছে, পুরুলিয়া বাঁকুড়ার দিকেও তাই। এদিকে বাংলাদেশের দিকেও যদি দেখি আমরা এই 33-34, ত্রিপুরাতে তাপমাত্রা 31-32, পাশাপাশি অসমেও তাপমাত্রা 31-32 মধ্যেই রয়েছে। তো তাপমাত্রা নিয়ে বিশেষ কোনো পরিবর্তন নেই, একই রকম থাকবে আগামী কয়েকদিন তাপমাত্রা। তবে এই ঘূর্ণিঝড় যদি আছড়ে পড়ে তাহলে তাপমাত্রার পরিবর্তন হবে। এখনও পর্যন্ত দক্ষিণবঙ্গে বর্ষা এসে পৌঁছায়নি, হয়তো ঘূর্ণিঝড় আসানার হাত ধরেই বর্ষা প্রবেশ করতে পারে। এখন দেখার বিষয় কি হয়, আপনারা তো আপডেট আপনাদেরকে দিচ্ছি, পরবর্তীতে আরও আপডেট আপনাদেরকে দিয়ে দেবো ঘূর্ণিঝড় আসানা নিয়ে। তো এই আপডেট এখানে শেষ করছি। ভালো লাগলে লাইক করবেন, বন্ধুদের সাথে শেয়ার করবেন, নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। ধন্যবাদ।